এএসআই থেকে এসআই পদোন্নতি পরীক্ষা 2024। এমসিকিউ পরীক্ষা 2024। পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর। এই 50টি প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে প্রায় 1000টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। প্রশ্ন 1, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী মহাপরিচালকের অনুমোদন ছাড়া পুলিশ কমিশনার সর্বোচ্চ কত দিনের জন্য লাইসেন্সপ্রাপ্ত পানশালা বন্ধ করতে পারেন? উত্তর, সর্বোচ্চ 30 দিন। আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। ব্যাখ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর ধারা 14 অনুযায়ী পুলিশ কমিশনার মহাপরিচালকের পূর্বানুমোদন ছাড়া স্বীয় ক্ষমতায় সর্বোচ্চ 30 দিনের জন্য লাইসেন্সপ্রাপ্ত পানশালা সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর মহাপরিচালক কে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। দিনের বেশি বন্ধ রাখতে হলে কার অনুমোদন লাগে? মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন। লাইসেন্স বাতিলের ক্ষমতা কার? মহাপরিচালকের। পানশালার লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ কে? জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশ্ন 2, এসআর কেসের পূর্ণরূপ কি? উত্তর, সিজার রেজিস্টার কেস, সিজার রেজিস্টার কেস। আইন, পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি। ব্যাখ্যা, এসআর কেস বলতে সিজার রেজিস্টার কেস বোঝায় যেখানে জব্দকৃত মালামালের তথ্য পুলিশি নথিতে আলাদা রেজিস্টারে সংরক্ষণ করা হয়। পিআরবি বিধিমালা অনুযায়ী এটি পুলিশের নিয়মিত রেকর্ডকিপিং পদ্ধতির অংশ। সম্ভাব্য প্রশ্ন: জিআর কেসের পূর্ণরূপ কি? জেনারেল রেজিস্টার কেস। সিআর কেসের পূর্ণরূপ কি? কমপ্লেইন্ট রেজিস্টার কেস। টিআর কেসের পূর্ণরূপ কি? ট্রায়াল রেজিস্টার কেস। মালখানায় জব্দকৃত মাল কোন রেজিস্টারে লেখা হয়? সিজার রেজিস্টারে। এসআর। প্রশ্ন 3, হুলিয়া জারির ক্ষেত্রে কোনটি সঠিক নয়? উত্তর, হুলিয়া শুধুমাত্র দায়রা আদালত জারি করতে পারেন, এটি সঠিক নয়। আইন, ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 8788। ব্যাখ্যা, সিরপকের ধারা 87 অনুযায়ী যেকোনো ম্যাজিস্ট্রেট ও দায়রা আদালত উভয়ই হুলিয়া প্রক্লেমেশন জারি করতে পারেন, এটি কেবল দায়রা আদালতের একক ক্ষমতা নয়, তাই সেটি বলা সঠিক নয়। সম্ভাব্য প্রশ্ন: হুলিয়া জারির পর সম্পত্তি ক্রোক করা যায় কোন ধারায়? সিআরপিসি ধারা 88। পলাতক আসামির বিরুদ্ধে হুলিয়া জারি হয় কোন ধারায়? সিআরপিসি ধারা 87। হুলিয়া জারির পর কতদিনের মধ্যে আসামিকে হাজির হতে বলা হয়? কমপক্ষে 30 দিনের সময় দিতে হয়। হুলিয়া কোথায় প্রকাশ করতে হয়? আসামির শেষ পরিচিত বাসস্থানে এবং প্রকাশ্য স্থানে। প্রশ্ন 4, পুলিশ প্রবিধান প্রথম প্রণীত ও প্রকাশিত হয় কত সালে? উত্তর, 1943 সালে। আইন, পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি 1943। ব্যাখ্যা, পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি 1943 সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রণীত ও প্রকাশিত হয় এবং বর্তমানে বাংলাদেশ পুলিশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এটি মূল বিধিমালা হিসেবে অনুসরণ করা হয়। সম্ভাব্য প্রশ্ন: প্রাবের পূর্ণরূপ কি? পুলিশ রেগুলেশনস বেঙ্গল। বাংলাদেশ পুলিশ আইন কত সালে প্রণীত? পুলিশ আইন 1861 সালে। পিআরবি কতটি খণ্ডে বিভক্ত? 2টি খণ্ডে, ভলিউম আই ও ভলিউম 2। বাংলাদেশে পুলিশ সংক্রান্ত মূল আইন কোনটি? পুলিশ অ্যাক্ট 1861। প্রশ্ন 5, কোন ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? উত্তর, যখন হামলাকারী মৃত্যু বা গুরুতর আঘাত, অপহরণ, ধর্ষণ অথবা বলপূর্বক যৌনাচারের আশঙ্কা সৃষ্টি করে। আইন, দণ্ডবিধি পিনাল কোড ধারা 100। ব্যাখ্যা, দণ্ডবিধির ধারা 100 অনুযায়ী শরীর রক্ষার্থে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বলে মৃত্যু পর্যন্ত ঘটানো যায় যদি মৃত্যু, গুরুতর জখম, ধর্ষণ, অপহরণ বা বলপূর্বক যৌনাচারের আশঙ্কা থাকে। সম্ভাব্য প্রশ্ন: সম্পত্তি রক্ষায় কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? দণ্ডবিধি ধারা 103 অনুযায়ী ডাকাতি, গৃহভেদে। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কোন ধারায় বর্ণিত? দণ্ডবিধি ধারা 96106। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কখন শুরু হয়? বিপদ শুরুর যুক্তিসঙ্গত আশঙ্কা থেকেই ধারা 102। প্রতিরক্ষার অধিকার কখন প্রযোজ্য নয়? যখন সরকারি কর্মকর্তা বৈধভাবে দায়িত্ব পালন করেন। স্বপ্ন বড় রাখো, কাজ নিরলস করো, সাফল্য তোমার দরজায় আসবেই। একটি ব্যাজ শুধু পোশাকে নয়, পরিশ্রম ও জ্ঞানের মধ্যেও থাকে। প্রশ্ন 6, পেনাল কোড অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুর কাজ অপরাধ নয়? উত্তর, 9 বছরের কম বয়সী শিশু। আইন, দণ্ডবিধি পিনাল কোড ধারা 82। ব্যাখ্যা, দণ্ডবিধির ধারা 82 অনুযায়ী 9 বছরের কম বয়সী শিশুর কোনো কাজই অপরাধ নয়, কারণ এ বয়সে শিশু কাজের পরিণতি বোঝার পরিপক্কতা রাখে না। সম্ভাব্য প্রশ্ন: থেকে 12 বছরের শিশুর কাজ কখন অপরাধ হয়? দণ্ডবিধি ধারা 83, যখন সে পরিণতি বোঝার পরিপক্কতা রাখে। প্রাপ্তবয়স্ক বিবেচনায় পেনাল কোডে বয়সের সীমা কত? 18 বছর। শিশু আইন 2013 অনুযায়ী শিশু কাকে বলে? 18 বছরের কম বয়সী ব্যক্তি। অপরাধ সংঘটনে অপ্রকৃতিস্থ ব্যক্তির ক্ষেত্রে কোন ধারা প্রযোজ্য? দণ্ডবিধি ধারা 84। প্রশ্ন 7, সাক্ষ্য আইন অনুযায়ী কত বছরের পুরাতন দলিল সঠিক বলে অনুমান করা যায়? উত্তর, 30 বছর বা তার বেশি পুরাতন দলিল।
আইন সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট ধারা 90। ব্যাখ্যা সাক্ষ্য আইনের ধারা 90 অনুযায়ী 30 বছর বা তার বেশি পুরাতন দলিল যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত হলে আদালত সেটিকে সঠিকভাবে স্বাক্ষরিত ও সম্পাদিত বলে অনুমান করতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: পুরাতন দলিল কোথায় সংরক্ষিত থাকলে যথাযথ হেফাজত ধরা হয়? যেখানে স্বাভাবিকভাবে রাখার কথা সেখানে। দলিলের প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য আইন ধারা 62 মূল দলিল। দলিলের গৌণ সাক্ষ্য কখন গ্রহণযোগ্য? সাক্ষ্য আইন ধারা 65 অনুযায়ী। নথিপত্র প্রমাণের জন্য কোন ধারা প্রযোজ্য? সাক্ষ্য আইন ধারা 6190। প্রশ্ন 8, পরিদর্শন রেজিস্টার কোন অফিসে রাখা হয়? উত্তর: থানায়, পুলিশ স্টেশন। আইন পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি। ব্যাখ্যা: পিআরবি বিধিমালা অনুযায়ী পরিদর্শন রেজিস্টার ইন্সপেকশন রেজিস্টার থানায় রাখা হয়, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনকালে তাদের মন্তব্য ও নির্দেশনা লিপিবদ্ধ করেন। সম্ভাব্য প্রশ্ন: থানার কোন রেজিস্টারে এজাহার লেখা হয়? জিডি রেজিস্টার, জেনারেল ডায়েরি। থানায় কতটি রেজিস্টার রাখা বাধ্যতামূলক? পিআরবি অনুযায়ী নির্ধারিত সংখ্যক, বিভিন্ন শ্রেণীর। থানার ও কর্তৃক পরিদর্শন কার দায়িত্ব? অফিসার ইনচার্জ ওকের। কেস ডায়েরি কে সংরক্ষণ করেন? তদন্তকারী অফিসার এবং থানায় সংরক্ষিত হয়। প্রশ্ন 9, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যয়ভার কে বহন করবে? উত্তর: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত পুলিশ মোতায়েনের আবেদন করেছেন তিনি সংশ্লিষ্ট পক্ষ। আইন ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976 ধারা 88। ব্যাখ্যা: ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976 এর ধারা 88 অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে বা স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই সংশ্লিষ্ট ব্যয়ভার বহন করতে হবে। সম্ভাব্য প্রশ্ন: ডিএমপি অধ্যাদেশ কত সালে জারি হয়? 1976 সালে। ঢাকা মহানগরী পুলিশের প্রধানকে পুলিশ কমিশনার। ডিএমপি এলাকায় সমাবেশ নিয়ন্ত্রণের ক্ষমতা কার? পুলিশ কমিশনারের। অতিরিক্ত পুলিশ মোতায়েনের আদেশকে দেন পুলিশ কমিশনার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা। প্রশ্ন 10, জনসমাবেশ ও শোভাযাত্রার লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে? উত্তর: পুলিশ কমিশনার। মহানগর এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট। জেলা এলাকায়। আইন ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976 ধারা 85 ও পুলিশ অ্যাক্ট 1861। ব্যাখ্যা: ডিএমপি অধ্যাদেশ 1976 এর ধারা 85 অনুযায়ী মহানগর এলাকায় জনসমাবেশ ও শোভাযাত্রার লাইসেন্স প্রদানের ক্ষমতা পুলিশ কমিশনারের, আর জেলা পর্যায়ে এই ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের। সম্ভাব্য প্রশ্ন: লাইসেন্স ছাড়া সমাবেশ করলে কোন ধারায় শাস্তি? ডিএমপি অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায়। শোভাযাত্রায় অস্ত্র বহন নিষিদ্ধ কোন আইনে? অস্ত্র আইন ও সিআরপিসি। বেআইনি সমাবেশ কোন ধারায় সংজ্ঞায়িত? দণ্ডবিধি ধারা 141। বেআইনি সমাবেশে অংশগ্রহণের শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 143। তুমি যতবার পড়বে ততবার এগিয়ে যাবে, পরাজয় সেই দিনই হয় যেদিন তুমি থামার সিদ্ধান্ত নেও। চলো, থামা নেই। প্রশ্ন 11, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করা যায়? উত্তর: হাইকোর্ট বিভাগে। আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ধারা 26। ব্যাখ্যা: নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ধারা 26 অনুযায়ী ট্রাইব্যুনালের রায়, দণ্ড বা আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ সরাসরি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। সম্ভাব্য প্রশ্ন: নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে? দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক। এই আইনে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। ধারা 91, ধর্ষণজনিত মৃত্যুর ক্ষেত্রে। ট্রাইব্যুনাল কোন মন্ত্রণালয়ের অধীনে? আইন মন্ত্রণালয়। এই আইনে মামলার তদন্ত কত দিনের মধ্যে শেষ করতে হয়? 60 কার্যদিবসের মধ্যে। ধারা 20। প্রশ্ন 12, পিবিআই কোন আইনের কোন ধারার ক্ষমতা বলে গঠিত? উত্তর: পুলিশ আইন 1861 এর ধারা 3 এর ক্ষমতা বলে। আইন পুলিশ অ্যাক্ট 1861 ধারা 3। ব্যাখ্যা: পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পুলিশ আইন 1861 এর ধারা 3 এ প্রদত্ত ক্ষমতা বলে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত হয়েছে, যা পুলিশ বাহিনীর বিশেষায়িত তদন্ত শাখা হিসেবে কাজ করে। সম্ভাব্য প্রশ্ন: পিবিএর পূর্ণরূপ কি? পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই কোন ধরনের মামলা তদন্ত করে? পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের মামলা। পিবিএর প্রধানকে? অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তা। সিআইডি ও পিবিএর মধ্যে পার্থক্য কি? সিআইডি সাধারণ অপরাধ তদন্ত করে, পিবিআই পুলিশ সদস্যদের সংক্রান্ত মামলা তদন্ত করে। প্রশ্ন 13, চুরি করার সময় কোন কাজ করলে চুরি দস্যুতা হিসেবে গণ্য হবে? উত্তর: চুরি করার সময় মৃত্যু, আঘাত বা ভয়ভীতির কারণ ঘটালো বা সেই উদ্দেশ্যে প্রস্তুত হলে। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 390। ব্যাখ্যা: দণ্ডবিধির ধারা 390 অনুযায়ী চুরি করার সময় বা পালানোর সময় যদি অপরাধী মৃত্যু, জখম বা ভয়ভীতির কারণ ঘটায় বা ঘটাতে প্রস্তুত থাকে তাহলে চুরি দস্যুতা রবারি হিসেবে গণ্য হবে। সম্ভাব্য প্রশ্ন: দস্যুতার শাস্তি দণ্ডবিধির কোন ধারায়? ধারা 392। ডাকাতি কোন ধারায় সংজ্ঞায়িত? দণ্ডবিধি ধারা 391।
ডাকাতির জন্য কতজন লোক থাকা জরুরি 5 বা তার বেশি ব্যক্তি ধারা 391। দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য কি ব্যক্তির সংখ্যা ও সংগঠনের মাত্রায়? প্রশ্ন 14 নরহত্যা কোন ক্ষেত্রে অবৈধ? উত্তর নরহত্যা আইনের অনুমোদন ছাড়া ও অপরাধমূলক উদ্দেশ্যে সংঘটিত হলে অবৈধ। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 2,99,304। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 299 অনুযায়ী যে নরহত্যা অপরাধমূলক মনোভাব কালপেবল হোমিসাইড নিয়ে ঘটানো হয় সেটি অবৈধ, তবে আইনসম্মত মৃত্যুদণ্ড, আত্মরক্ষা ইত্যাদি ক্ষেত্রে নরহত্যা বৈধ। সম্ভাব্য প্রশ্ন: কালপেবল হোমিসাইড কোন ধারায় দণ্ডবিধি? ধারা 299। খুন মার্ডার কোন ধারায় দণ্ডবিধি? ধারা 300। কোন নরহত্যা খুন নয়? দণ্ডবিধি ধারা 300 এর ব্যতিক্রম এক্সেপশনগুলোতে। খুনের সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন? ধারা 302। প্রশ্ন 15 অস্ত্র আইন অনুযায়ী জননিরাপত্তার প্রয়োজনে সরকার কতদিন লাইসেন্সধারীর অস্ত্র আটক রাখতে পারে? উত্তর 3 বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো সাপেক্ষে। আইন অস্ত্র আইন আর্মস অ্যাক্ট 1878 ধারা 18। ব্যাখ্যা অস্ত্র আইন 1878 এর ধারা 18 অনুযায়ী জননিরাপত্তার স্বার্থে সরকার লাইসেন্সধারীর অস্ত্র আটক রাখার নির্দেশ দিতে পারে এবং প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি করা যায়। সম্ভাব্য প্রশ্ন: অস্ত্র লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে জেলা ম্যাজিস্ট্রেট। লাইসেন্স ছাড়া অস্ত্র রাখার শাস্তি কোন ধারায়? অস্ত্র আইন ধারা 19। কোন অস্ত্র সরাসরি নিষিদ্ধ? আর্মস অ্যাক্ট ধারা 7 নিষিদ্ধ অস্ত্রের তালিকা। অস্ত্র লাইসেন্স বাতিলের ক্ষমতা কার? লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের। পরীক্ষা তোমাকে ভাঙতে পারবে না, কারণ তুমি প্রতিদিন নিজেকে গড়ছ। পুলিশের পোশাকটা তোমার অপেক্ষায় আছে, শুধু থামো না। প্রশ্ন 16 ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর ফাইনাল রিপোর্ট দেওয়ার পরেও ম্যাজিস্ট্রেট পুলিশকে আরও তদন্তের নির্দেশ দিতে পারেন। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 1733। ব্যাখ্যা সিরপকের ধারা 1733 অনুযায়ী পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করলেও ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না হলে আরও তদন্ত করার নির্দেশ দিতে পারেন এবং এটি পুলিশের জন্য বাধ্যতামূলক। সম্ভাব্য প্রশ্ন: ফাইনাল রিপোর্ট কোন ধারায় দেওয়া হয়? সিআরপিসি ধারা 173। চার্জশিট কাকে বলে? তদন্তে অপরাধ প্রমাণিত হলে যে রিপোর্ট দেওয়া হয়। ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি দেওয়া যায়। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত পক্ষ নারাজি দিতে পারেন। পুলিশ রিপোর্ট কত ধরনের? মূলত 2 ধরনের, চার্জশিট ও ফাইনাল রিপোর্ট। প্রশ্ন 17 কারাগার থেকে আসামিদের সময়মতো কোর্টে হাজির ও ফেরত নেওয়ার পাহারার দায়িত্ব কার? উত্তর কারা কর্তৃপক্ষের। জেল অথরিটিস কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তার। আইন কারাগার আইন প্রেজেন্স অ্যাক্ট 1894 ও সিআরপিসি। ব্যাখ্যা প্রেজেন্স অ্যাক্ট 1894 এবং সিরপকের বিধান অনুযায়ী কারাগার থেকে আদালতে আসামি নেওয়া ও ফেরত আনার দায়িত্ব কারা কর্তৃপক্ষের? তারা সংশ্লিষ্ট প্রহরী জেল গার্ড মোতায়েন করেন। সম্ভাব্য প্রশ্ন: আসামিকে কারাগার থেকে আদালতে আনার নির্দেশকে দেন? আদালত প্রোডাকশন ওয়ারেন্ট। প্রোডাকশন ওয়ারেন্ট কোথায় পাঠানো হয়? কারাগারে। রিমান্ডে পুলিশ হেফাজতে নেওয়ার আদেশকে দেন ম্যাজিস্ট্রেট। সিআরপিসি ধারা 167। কারাবন্দির অধিকার কোন আইনে সংরক্ষিত? প্রেজেন্স অ্যাক্ট 1894 ও সংবিধানের অনুচ্ছেদ 33। প্রশ্ন 18 সাধারণ নাগরিক কোন ক্ষেত্রে কাউকে গ্রেফতার করতে পারে? উত্তর যখন কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে বা করছে অথবা পলাতক ঘোষিত আসামি হয়। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 59। ব্যাখ্যা সিরপকের ধারা 59 অনুযায়ী সাধারণ নাগরিক ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারেন যদি সে ব্যক্তি তার সামনে আমলযোগ্য কগনিজেবল অপরাধ করে বা করতে চায় অথবা সরকার কর্তৃক পলাতক ঘোষিত হয়। সম্ভাব্য প্রশ্ন: পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কোন ধারায়? সিআরপিসি ধারা 54। সাধারণ নাগরিক গ্রেফতারের পর কি করবেন? অবিলম্বে নিকটতম পুলিশ অফিসার বা থানায় সোপর্দ করবেন। ধারা 59। আমলযোগ্য অপরাধ কাকে বলে? সিরপকের তফসিল অনুযায়ী যে অপরাধে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যায়। অআমলযোগ্য অপরাধে গ্রেফতারের নিয়ম কি? ম্যাজিস্ট্রেটের পরোয়ানা লাগবে। প্রশ্ন 19 আকস্মিক উত্তেজনায় গুলি ছোড়ায় মৃত্যু হলে পেনাল কোড অনুযায়ী কোন অপরাধ হবে? উত্তর অপরাধমূলক নরহত্যা কালপেবল হোমিসাইড খুন মার্ডার নয়। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 299 ও ধারা 300 এর ব্যতিক্রম 1। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 300 এর ব্যতিক্রম 1 অনুযায়ী আকস্মিক উত্তেজনা ও প্ররোচনায় গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন গুলি করে মৃত্যু ঘটালো তা খুন হয় না, বরং ধারা 299 অনুযায়ী অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হয়। সম্ভাব্য প্রশ্ন: কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার এর শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 304। ধারা 300 এ মোট কতটি ব্যতিক্রম আছে? 5টি ব্যতিক্রম এক্সেপশন। দুর্ঘটনায় মৃত্যু হলে কোন ধারা প্রযোজ্য? দণ্ডবিধি ধারা 304 এ 304 বি। ঘটনাক্রমে অনিচ্ছাকৃত হত্যায় কোন ধারা? দণ্ডবিধি ধারা 304 এ। প্রশ্ন 20 মহাসড়কে বড় দস্যুবৃত্তির মামলায় কত টাকা চুরি হলে চার্জশিটের সঙ্গে ম্যাপনকশা পাঠানো বাধ্যতামূলক? উত্তর 500 টাকার বেশি সম্পদ চুরি বা ডাকাতি হলে।
আইন পুলিশ রেগুলেশনস বেঙ্গল পিআরবি মামলা তদন্ত সংক্রান্ত বিধি। ব্যাখ্যা পিআরবি বিধিমালা অনুযায়ী মহাসড়কে বড় দস্যুবৃত্তির ক্ষেত্রে 500 টাকার বেশি মূল্যের সম্পদ চুরি ডাকাতি হলে চার্জশিটের চার্জশিট সঙ্গে ঘটনাস্থলের ম্যাপ বা নকশা পাঠানো বাধ্যতামূলক। সম্ভাব্য প্রশ্ন: চার্জশিটের সঙ্গে কি পাঠানো বাধ্যতামূলক? পিআরবি অনুযায়ী নির্ধারিত নথি ও ম্যাপ। ডাকাতির সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধি ধারা 391। ডাকাতির শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 395। 10 বছর পর্যন্ত কারাদণ্ড। মহাসড়কে ডাকাতির বিশেষ শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 398। তোমার স্বপ্নকে ঘুমাতে দিও না, তুমি নিজেই ঘুম থেকে উঠে প্রতিদিন সেই স্বপ্নটা তৈরি করো, পুলিশের তারকা তোমার কপালেই লেখা আছে। প্রশ্ন 21, পুলিশের তদন্ত ব্যয় খরচের ক্ষেত্রে কোনটি অপ্রযোজ্য? উত্তর: আসামির কাছ থেকে তদন্ত ব্যয় আদায় করা এটি অপ্রযোজ্য। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ও পিআরবি বিধিমালা। ব্যাখ্যা সিআরপিসি ও পিআরবি বিধিমালা অনুযায়ী পুলিশের তদন্ত ব্যয় রাষ্ট্র বহন করে, আসামির কাছ থেকে সরাসরি তদন্ত খরচ আদায়ের কোনো বিধান নেই, তাই এটি তদন্ত ব্যয়ের ক্ষেত্রে অপ্রযোজ্য। সম্ভাব্য প্রশ্ন: ময়নাতদন্তের ব্যয়কে বহন করে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মিথ্যা মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ কোন ধারায়? সিআরপিসি ধারা 250। পুলিশের তদন্ত সংক্রান্ত ব্যয় কোন খাত থেকে মেটানো হয়? সরকারি বাজেট থেকে। সাক্ষীদের ভাতাকে প্রদান করে রাষ্ট্র সংশ্লিষ্ট আদালত তদন্তকারী কর্তৃপক্ষ। প্রশ্ন 22, অপরাধজনক অনধিকার প্রবেশের শাস্তি পেনাল কোডের কোন ধারায় আছে? উত্তর: ধারা 447। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 447। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 447 অনুযায়ী অপরাধজনক অনধিকার প্রবেশের ক্রিমিনাল ট্রেসপাস শাস্তি 3 মাসের কারাদণ্ড বা 500 টাকা জরিমানা বা উভয় দণ্ড। সম্ভাব্য প্রশ্ন: ক্রিমিনাল ট্রেসপাস এর সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধি ধারা 441। গৃহভঙ্গ হাউস ব্রেকিং কোন ধারায়? দণ্ডবিধি ধারা 445। গৃহভেদ হাউস ট্রেসপাস কোন ধারায়? দণ্ডবিধি ধারা 442। রাতে গৃহভঙ্গের শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 456। প্রশ্ন 23, কোন ক্ষেত্রে বন্দীকে হাতকড়া পরানো যাবে না? উত্তর: যদি বন্দী মহিলা হন, অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম হন, শিশু কিশোর হন অথবা বিচারক বা উচ্চপদস্থ ব্যক্তি যিনি পালানোর ঝুঁকি নেই তার ক্ষেত্রে। আইন পিআরবি বিধিমালা ও সুপ্রিম কোর্টের নির্দেশনা। বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ 35। ব্যাখ্যা পিআরবি বিধিমালা ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মহিলা, শিশু, অসুস্থ বা পলায়নের ঝুঁকিহীন বন্দীকে হাতকড়া না পরানোর বিধান রয়েছে। অযথা হাতকড়া ব্যবহার সংবিধানের অনুচ্ছেদ 35 লঙ্ঘন হতে পারে। সম্ভাব্য প্রশ্ন: হাতকড়া পরানোর পূর্বে কার অনুমতি নিতে হয়? ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি প্রয়োজন। শিশু আসামিকে প্রাপ্তবয়স্কদের সাথে রাখা যায় কি না? শিশু আইন 2013 অনুযায়ী আলাদা রাখতে হবে। মহিলা বন্দির তল্লাশি কে করবেন? শুধুমাত্র মহিলা পুলিশ অফিসার। গ্রেফতারের পর কতদিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়? 24 ঘণ্টার মধ্যে। সংবিধানের অনুচ্ছেদ 33 ও সিআরপিসি ধারা 61। প্রশ্ন 24, তথ্য অধিকার আইন অনুযায়ী কোন তথ্য কর্তৃপক্ষ নাগরিককে দিতে বাধ্য নয়? উত্তর: জাতীয় নিরাপত্তা, গোপনীয়তা, তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য এবং চলমান তদন্ত সংক্রান্ত তথ্য। আইন তথ্য অধিকার আইন 2009 ধারা 7। ব্যাখ্যা তথ্য অধিকার আইন 2009 এর ধারা 7 অনুযায়ী জাতীয় নিরাপত্তা, দেশের অখণ্ডতা, বৈদেশিক সম্পর্ক, চলমান তদন্ত, বৌদ্ধিক সম্পদ, ব্যক্তিগত গোপনীয়তা ইত্যাদি সংক্রান্ত তথ্য প্রকাশে কর্তৃপক্ষ বাধ্য নয়। সম্ভাব্য প্রশ্ন: তথ্য অধিকার আইন কত সালে পাস হয়? 2009 সালে। তথ্য প্রদানে অস্বীকৃতির বিরুদ্ধে আপিল কোথায়? তথ্য কমিশনে। তথ্য প্রাপ্তির জন্য আবেদনের নির্ধারিত সময় কত? 20 কার্যদিবসের মধ্যে তথ্য দিতে হবে। ধারা 8। তথ্য কমিশন কতজন কমিশনার নিয়ে গঠিত? প্রধান তথ্য কমিশনার সহ সর্বোচ্চ 5 জন। প্রশ্ন 25, বেআইনি আটক ব্যক্তির দেহ তল্লাশি পরোয়ানা কে জারি করতে পারেন? উত্তর: ম্যাজিস্ট্রেট। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 98। ব্যাখ্যা সির্কের ধারা 98 অনুযায়ী যদি কেউ বেআইনিভাবে আটক থাকেন বলে যুক্তিসঙ্গত কারণ থাকে তাহলে ম্যাজিস্ট্রেট তাকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট স্থানে তল্লাশির পরোয়ানা জারি করতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: তল্লাশি পরোয়ানা সাধারণত কে জারি করেন? ম্যাজিস্ট্রেট। সিআরপিসি ধারা 96। হাবিয়াস কর্পাস আবেদন কোথায় করা হয়? হাইকোর্ট বিভাগে। বেআইনি আটকের জন্য ক্ষতিপূরণ চাওয়া যায় কোথায়? হাইকোর্টে। ম্যাজিস্ট্রেট ছাড়া কে তল্লাশি পরোয়ানা দিতে পারেন? দায়রা আদালত বা হাইকোর্ট। অন্ধকার রাতেও যে পড়ে ভোরের আলো সবার আগে সেই পায়, তোমার পরিশ্রম বৃথা যাবে না, সাফল্য তোমারই। প্রশ্ন 26, সড়ক পরিবহন আইন অনুযায়ী কোন ক্ষেত্রে পোশাকধারী পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে? উত্তর: মদ পান করে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা ঘটনাস্থলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে। আইন সড়ক পরিবহন আইন 2018 ধারা 68।
ব্যাখ্যা সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 68 অনুযায়ী মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্সবিহীন গাড়ি চালানো বা দুর্ঘটনায় পালানোর চেষ্টার ক্ষেত্রে পোশাকধারী পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর শাস্তি কি? সড়ক পরিবহন আইন 2018 ধারা 35। মদ্যপান করে গাড়ি চালানোর শাস্তি কোন ধারায়? সড়ক পরিবহন আইন 2018 ধারা 56। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে কোন ধারায় মামলা? সড়ক পরিবহন আইন 2018 ধারা 105। গাড়ির ফিটনেস সনদ না থাকলে শাস্তি কোন ধারায়? সড়ক পরিবহন আইন 2018 ধারা 37। প্রশ্ন 27 দলিলের জাবেদা নকল কাকে বলে? উত্তর: মূল দলিলের হুবহু অনুলিপি যা নির্ধারিত ফি দিয়ে সরকারি দপ্তর থেকে সার্টিফাইড করে নেওয়া হয় তাকে জাবেদা নকল বলে। আইন রেজিস্ট্রেশন আইন 1908 ও সাক্ষ্য আইন ধারা 7677। ব্যাখ্যা: রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী সাবরেজিস্ট্রার অফিস থেকে মূল দলিলের হুবহু প্রতিলিপি সার্টিফাইড কপি নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ করা হয়, এটিই জাবেদা নকল, এবং সাক্ষ্য আইনের ধারা 77 অনুযায়ী এটি আদালতে প্রমাণযোগ্য। সম্ভাব্য প্রশ্ন: সার্টিফাইড কপি কোন ধারায় প্রমাণযোগ্য? সাক্ষ্য আইন ধারা 77। দলিল রেজিস্ট্রেশনের সময়সীমা কত? রেজিস্ট্রেশন আইন ধারা 23 সম্পাদনের 4 মাসের মধ্যে। রেজিস্ট্রেশন না করলে দলিলের মূল্য কি? রেজিস্ট্রেশন আইন ধারা 49 অগ্রহণযোগ্য। কোন দলিল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? স্থাবর সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন আইন ধারা 17। প্রশ্ন 28 বিচার শেষে কোর্ট অফিসার মামলার ডকেট কোথায় পাঠাবেন? উত্তর: রেকর্ড রুমে। রেকর্ড রুম আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ও কোর্ট বিধিমালা। ব্যাখ্যা: সিআরপিসি ও বিচার বিভাগীয় বিধিমালা অনুযায়ী মামলার বিচার সম্পন্ন হলে কোর্ট অফিসার সমস্ত নথিপত্র ও ডকেট আদালতের রেকর্ড রুমে প্রেরণ করেন, যেখানে এগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত থাকে। সম্ভাব্য প্রশ্ন: মামলার নথিপত্র কতদিন সংরক্ষণ করতে হয়? মামলার ধরন অনুযায়ী নির্ধারিত বিচার বিভাগীয় বিধি অনুযায়ী। কোর্ট রেকর্ড ধ্বংস করার ক্ষমতা কার? নির্ধারিত কর্তৃপক্ষের। ডকেট কি মামলার সংক্ষিপ্ত সূচি বা তালিকাপত্র? আপিল আদালতে নথি পাঠানোর দায়িত্ব কার? সংশ্লিষ্ট নিম্ন আদালতের রেকর্ড শাখার। প্রশ্ন 29 ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী জনসাধারণ ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করতে বাধ্য? উত্তর: ধারা 37। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 37। ব্যাখ্যা: সিরপকের ধারা 37 অনুযায়ী প্রতিটি সক্ষম নাগরিক ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারকে অপরাধী গ্রেফতার, বেআইনি সমাবেশ, ছত্রভঙ্গ এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় সাহায্য করতে আইনত বাধ্য। সম্ভাব্য প্রশ্ন: পুলিশকে সাহায্য না করলে কোন ধারায় শাস্তি? দণ্ডবিধি ধারা 187। সরকারি কর্মকর্তাকে বাধা দিলে কোন ধারায় শাস্তি? দণ্ডবিধি ধারা 353। সিরপকের 37 ধারা কোন অধ্যায় আছে? অধ্যায় 4 পুলিশ সংক্রান্ত। গ্রেফতারে সাহায্য না করলে কত শাস্তি হয়? দণ্ডবিধি ধারা 187 অনুযায়ী 6 মাস কারাদণ্ড। প্রশ্ন 30 কাউকে খুন করার জন্য অন্যকে প্ররোচিত করলে কিন্তু সে কাজ করতে অস্বীকার করলে কি অপরাধ হবে? উত্তর: প্ররোচনার অপরাধ। অ্যাবেটমেন্ট দণ্ডবিধির ধারা 115। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 115। ব্যাখ্যা: দণ্ডবিধির ধারা 115 অনুযায়ী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনযোগ্য অপরাধে প্ররোচনা দিলে কিন্তু সেই অপরাধ সংঘটিত না হলেও প্ররোচনাকারী 7 বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানায় দণ্ডিত হতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: প্ররোচনার সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধি ধারা 107। অপরাধ সংঘটিত হলে প্ররোচনাকারীর শাস্তি কি? দণ্ডবিধি ধারা 109। মূল অপরাধীর সমান শাস্তি। ষড়যন্ত্র কোন ধারায়? দণ্ডবিধি ধারা 120 প্ররোচনা ও ষড়যন্ত্রের পার্থক্য কি? প্ররোচনা একক, ষড়যন্ত্র 2 বা ততোধিক ব্যক্তির মিলিত পরিকল্পনা। যে স্বপ্ন দেখে সে পথ খোঁজে, যে পরিশ্রম করে সে পথ পায়, আর যে হাল ছাড়ে না সেই একদিন পুলিশের পোশাকে দেশ সেবায় নামে। প্রশ্ন 31 ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ডিজিটাল বলতে কি বোঝায়? উত্তর: ইলেকট্রনিক, ম্যাগনেটিক, অপটিক্যাল বা এর অনুরূপ পদ্ধতিতে তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা প্রেরণের প্রযুক্তি। আইন ডিজিটাল নিরাপত্তা আইন 2018 ধারা 2। ব্যাখ্যা: ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর ধারা 2 অনুযায়ী ডিজিটাল বলতে বৈদ্যুতিক, চৌম্বকীয়, আলোকীয় বা এর অনুরূপ যেকোনো পদ্ধতিতে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা প্রেরণ করার প্রযুক্তিকে বোঝায়। সম্ভাব্য প্রশ্ন: ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে পাস হয়? 2018 সালে। সাইবার অপরাধ তদন্তের দায়িত্ব কার? ডিজিটাল নিরাপত্তা এজেন্সি ও পুলিশের সিআইডি। ডিজিটাল নিরাপত্তা আইনে সর্বোচ্চ শাস্তি কত? 14 বছর কারাদণ্ড। ধারা 17 গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে হামলার ক্ষেত্রে। এই আইনের অধীনে অভিযোগ দায়েরের স্থান কোথায়? সাইবার ট্রাইব্যুনালে। প্রশ্ন 32 পকেটমারির চেষ্টা ব্যর্থ হলে কোন ধারায় অপরাধ হবে? উত্তর: ধারা 511 অপরাধ করার চেষ্টা। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 511 এবং ধারা 379।
ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 511 অনুযায়ী কোনো অপরাধ করার চেষ্টা ব্যর্থ হলেও সেই অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তির অর্ধেক পর্যন্ত দণ্ড দেওয়া যায়। পকেটমারির চেষ্টায় চুরির ধারা 379 সহ ধারা 511 প্রযোজ্য। সম্ভাব্য প্রশ্ন: চুরির সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায়? ধারা 378। চুরির শাস্তি কোন ধারায়? ধারা 379, 3 বছর কারাদণ্ড। পকেটমার ধরলে থানায় কোন ধারায় মামলা দেওয়া হয়? ধারা 379 বা ধারা 511। চেষ্টার ক্ষেত্রে ধারা 511 এ সর্বোচ্চ সাজা কতটুকু? মূল অপরাধের সর্বোচ্চ সাজার অর্ধেক বা যাবজ্জীবন পর্যন্ত। প্রশ্ন 33 বরখাস্ত বা অপসারণযোগ্য অভিযোগ তদন্তাধীন থাকা অফিসারের ক্ষেত্রে কোনটি সত্য নয়? উত্তর: তদন্তাধীন অফিসারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা যায়, এটি সত্য নয়। আইন গভর্নমেন্ট সার্ভিস ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুলস 2018 ও পিআরবি। ব্যাখ্যা গভর্নমেন্ট সার্ভিস রুলস 2018 অনুযায়ী শুধুমাত্র অভিযোগ তদন্তাধীন থাকলে সরাসরি বরখাস্ত করা যায় না। বিধিমত তদন্ত শেষ এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণের পর কর্তৃপক্ষ শান্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। সম্ভাব্য প্রশ্ন: তদন্তাধীন অফিসারকে কি সাময়িক বরখাস্ত সাসপেনশন করা যায়? হ্যাঁ, বিধিমত সাময়িক বরখাস্ত করা যায়। বিভাগীয় মামলার শুনানি ছাড়া শাস্তি দেওয়া যায় কি না নিয়মানুযায়ী শুনানির সুযোগ দিতে হবে। পুলিশ অফিসারের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা কোন আইনে? গভর্নমেন্ট সার্ভিস ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুলস 2018। বিভাগীয় তদন্ত পরিচালনার দায়িত্ব কার? তদন্ত কর্মকর্তা ইনকোয়ারি অফিসার নিয়োগকর্তা কর্তৃক নিযুক্ত। প্রশ্ন 34 মানব পাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী ভিকটিমকে। উত্তর: পাচারের শিকার যে কোনো ব্যক্তি, বিশেষত নারী, শিশু বা পুরুষ যাদের প্রতারণা শক্তি বা ভয় দেখিয়ে পাচার করা হয়েছে। আইন: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 ধারা 2 ভ। ব্যাখ্যা: মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এর ধারা 2 ভ অনুযায়ী ভিকটিম বলতে সেই ব্যক্তিকে বোঝায় যাকে ভয়ভীতি, প্রতারণা বা শক্তি প্রয়োগের মাধ্যমে শোষণ বা নির্যাতনের উদ্দেশ্যে পাচার করা হয়েছে। সম্ভাব্য প্রশ্ন: মানব পাচার আইন কত সালে পাস হয়? 2012 সালে। মানব পাচারের সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। ধারা 6। পাচার হওয়া শিশুর উদ্ধার তদন্তের দায়িত্ব কার? পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানব পাচার ট্রাইব্যুনালের আপিল কোথায়? হাইকোর্ট বিভাগে। প্রশ্ন 35 শিশু আইন অনুযায়ী শিশুর বয়স নির্ধারণে কোন তারিখ পর্যন্ত সময়কাল বিবেচনা করা হয়? উত্তর: অপরাধ সংঘটনের তারিখ পর্যন্ত। আইন: শিশু আইন 2013 ধারা 4। ব্যাখ্যা: শিশু আইন 2013 এর ধারা 4 অনুযায়ী শিশুর বয়স নির্ধারণে বিচার শুরুর তারিখ নয়, বরং অপরাধ সংঘটনের তারিখ পর্যন্ত বয়স বিবেচনা করা হয়, অর্থাৎ সে সময় 18 বছরের কম ছিল কিনা তা দেখা হয়। সম্ভাব্য প্রশ্ন: শিশু আইন 2013 এ শিশু কাকে বলে? 18 বছরের কম বয়সী যে কোনো ব্যক্তি। শিশু অপরাধীর বিচার কোন আদালতে হয়? শিশু আদালতে, জুভেনাইল কোর্ট। শিশু কি কারাগারে রাখা যায় না? শিশু সংশোধন কেন্দ্রে রাখতে হয়। শিশু আদালতের বিচারককে দায়রা জজ পদমর্যাদার বিচারক। তুমি আজ যে ত্যাগ করছো, কাল সেটাই তোমার সাফল্যের ভিত্তি হবে। থামো না, ভাঙো না, পুলিশের সোনালী ব্যাজ তোমার জন্যই অপেক্ষা করছে। প্রশ্ন 36 দলিলের বিষয়বস্তু কোন কোন সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়? উত্তর: প্রাথমিক সাক্ষ্য প্রাইমারি এভিডেন্স ও গৌণ সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স উভয় দ্বারা। আইন সাক্ষ্য আইন এভিডেন্স 1 ধারা 6165। ব্যাখ্যা: সাক্ষ্য আইনের ধারা 61 অনুযায়ী দলিলের বিষয়বস্তু মূলত প্রাথমিক সাক্ষ্য মূল দলিল ধারা 62 দিয়ে প্রমাণ করতে হয়, তবে ধারা 65 এ নির্ধারিত পরিস্থিতিতে গৌণ সাক্ষ্য সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য। সম্ভাব্য প্রশ্ন: গৌণ সাক্ষ্য কখন গ্রহণযোগ্য? সাক্ষ্য আইন ধারা 65 এর ক্ষেত্রগুলোতে। প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? মূল দলিলটি নিজেই ধারা 62। গৌণ সাক্ষ্যের উদাহরণ কি? মূল দলিলের প্রমাণিত অনুলিপি বা মুদ্রিত কপি। মৌখিক সাক্ষ্যে দলিলের বিষয়বস্তু প্রমাণ যায় কি? সাধারণত না। ধারা 61, তবে নির্দিষ্ট ব্যতিক্রম আছে। প্রশ্ন 37 সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী ফিটনেস সনদ বাতিল ও মুলতবি করার ক্ষমতাপ্রাপ্ত অফিসারকে? উত্তর: বিআরটিএ বিরটিএর সংশ্লিষ্ট পরিদর্শক বা কর্তৃপক্ষ। আইন: সড়ক পরিবহন আইন 2018 ও সড়ক পরিবহন বিধিমালা। ব্যাখ্যা: সড়ক পরিবহন আইন 2018 ও এর বিধিমালা অনুযায়ী গাড়ির ফিটনেস সনদ বাতিল বা মুলতবি করার ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিরটিএর সংশ্লিষ্ট পরিদর্শক কর্মকর্তার ইন্সপেক্টিং অফিসার হাতে। সম্ভাব্য প্রশ্ন: বিরটিএর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ফিটনেস সনদের মেয়াদ কত? সাধারণত 1 বছর। গাড়ির ধরন অনুযায়ী ভিন্ন। ফিটনেসবিহীন গাড়ি চালালে শাস্তি কি? সড়ক পরিবহন আইন 2018 ধারা 37 অনুযায়ী। পরিবহন লাইসেন্স প্রদানের ক্ষমতা কার? বিরটিএর। প্রশ্ন 38 বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বাল্যবিবাহ বন্ধে কারা সাধারণ ক্ষমতাপ্রাপ্ত? উত্তর: ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার ও স্থানীয় কর্তৃপক্ষ। আইন: বাল্যবিবাহ নিরোধ আইন 2017 ধারা 1315।
ব্যাখ্যা বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর ধারা 1315 অনুযায়ী ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার এবং স্থানীয় সরকার প্রতিনিধিরা ইউপি চেয়ারম্যান সদস্য ইত্যাদি বাল্যবিবাহ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। সম্ভাব্য প্রশ্ন: বাল্যবিবাহ নিরোধ আইন কত সালে পাস হয়? 2017 সালে। ছেলের বিয়ের ন্যূনতম বয়স কত? 21 বছর। মেয়ের বিয়ের ন্যূনতম বয়স কত? 18 বছর। বাল্যবিবাহের শাস্তি কি 6 মাস কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা বা উভয়? ধারা 7। প্রশ্ন 39 তদন্তের সময় বা বিচার শুরু হওয়ার আগে বিবৃতি স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা কার আছে? উত্তর ম্যাজিস্ট্রেটের। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 164। ব্যাখ্যা সিরপকের ধারা 164 অনুযায়ী তদন্তের সময় বা বিচার শুরু হওয়ার পূর্বে যেকোনো বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা একমাত্র ম্যাজিস্ট্রেটের। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি প্রমাণযোগ্য নয়। সম্ভাব্য প্রশ্ন: পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি কি প্রমাণযোগ্য না? সাক্ষ্য আইন ধারা 25। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেওয়ার পর ফিরিয়ে নেওয়া যায়, হ্যাঁ, তবে সেটি প্রমাণিত হলে বিবেচনায় আসে। সহআসামির স্বীকারোক্তি কোন ধারায় প্রমাণযোগ্য? সাক্ষ্য আইন ধারা 30। ধারা 164 এর স্বীকারোক্তি কখন সাক্ষ্য হিসেবে ব্যবহার হয়? বিচারকালে সরাসরি সাক্ষ্য হিসেবে। প্রশ্ন 40 মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কোনটি প্রেডিকেট অফেন্স নয়? উত্তর ট্রাফিক আইন লঙ্ঘন বা সাধারণ দেওয়ানি বিরোধ এগুলো প্রেডিকেট অফেন্স নয়। আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 ধারা 2 ভ তফসিল। ব্যাখ্যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর তফসিল অনুযায়ী প্রেডিকেট অফেন্স হল দুর্নীতি, মাদক পাচার, সন্ত্রাসবাদ, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা ইত্যাদি গুরুতর অপরাধ। ট্রাফিক আইন লঙ্ঘন বা সাধারণ দেওয়ানি বিরোধ এই তালিকায় নেই। সম্ভাব্য প্রশ্ন: মানি লন্ডারিং আইন কত সালে পাস হয়? 2012 সালে। মানি লন্ডারিংয়ের তদন্তের দায়িত্ব কার? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মানি লন্ডারিংয়ের সর্বোচ্চ শাস্তি কি? 12 বছর কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্ত। ধারা 4। প্রেডিকেট অফেন্স মানে কি? যে মূল অপরাধ থেকে অবৈধ অর্থ আসে। পরীক্ষার হলে তুমি একা নও, তোমার প্রতিটি রাতের পরিশ্রম, প্রতিটি পৃষ্ঠার পড়া সেখানে তোমার সঙ্গে থাকবে। বিশ্বাস রাখো, জয় তোমারই। প্রশ্ন 41 হেবিয়াস কর্পাস কি? উত্তর বেআইনি আটক থেকে ব্যক্তিকে মুক্ত করার জন্য হাইকোর্টে আবেদন করার একটি আইনি প্রতিকার। আইন বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ 1022 খ আই। ব্যাখ্যা সংবিধানের অনুচ্ছেদ 1022 খ আই অনুযায়ী হেবিয়াস কর্পাস একটি রিট যার মাধ্যমে বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেওয়া হয় এবং আটকের বৈধতা পরীক্ষা করা হয়। সম্ভাব্য প্রশ্ন: হেবিয়াস কর্পাস কোন আদালতে আবেদন করা যায়? হাইকোর্ট বিভাগে। বাংলাদেশ সংবিধানে কতটি রিটের ব্যবস্থা আছে? 5টি। ম্যান্ডেমাস, সার্সেরাই, প্রোহিবিশন, কোয়ারেন্ট ও হেবিয়াস কর্পাস। ম্যান্ডেমাস রিট কি সরকারি কর্তৃপক্ষকে আইনি দায়িত্ব পালনে বাধ্য করা রিট। রিট আবেদনের ক্ষমতা সংবিধানের কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 102। প্রশ্ন 42 এজাহার কখন স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গণ্য হয়? উত্তর কখনোই স্বতন্ত্র সাক্ষ্য নয়, তবে এটি অভিযোগকারীর সাক্ষ্যকে সমর্থন বা খণ্ডন করতে ব্যবহার করা যায়। আইন সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট ধারা 157 এবং সিআরপিসি ধারা 154। ব্যাখ্যা সিআরপিসি ধারা 154 ও সাক্ষ্য আইন ধারা 157 অনুযায়ী বা এজাহার নিজে স্বতন্ত্র সাক্ষ্য নয়, তবে এটি সাক্ষীর সাক্ষ্যকে শক্তিশালী করতে বা বিরোধ দেখাতে ব্যবহার করা যায়। সম্ভাব্য প্রশ্ন: এজাহার কোথায় দায়ের করা হয়? থানা রোকের কাছে। সিআরপিসি ধারা 154। এর পূর্ণরূপ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রথম তথ্য বিবরণ। এজাহার দায়েরে দেরি হলে কি সমস্যা? বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়, ব্যাখ্যা দিতে হয়। কে এজাহার দায়ের করতে পারেন? ভিকটিম, প্রত্যক্ষদর্শী বা যে কোনো ব্যক্তি। প্রশ্ন 43 রাজসাক্ষীর ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর রাজসাক্ষী সত্য বলার শর্তে ক্ষমা পেতে পারেন, তবে তার সাক্ষ্য নিশ্চিতকরণ করোবোরেশন ছাড়া বিশ্বাস করা নিরাপদ নয়। আইন ফৌজদারি কার্যবিধি সিআরপিসি ধারা 3,37,338 ও সাক্ষ্য আইন ধারা 133। ব্যাখ্যা সিআরপিসি ধারা 3,37,338 অনুযায়ী ম্যাজিস্ট্রেট বা সেশন আদালত শর্তসাপেক্ষে রাজসাক্ষীকে ক্ষমা দিতে পারেন। সাক্ষ্য আইনের ধারা 133 অনুযায়ী এই সাক্ষ্য একাকী গ্রহণযোগ্য হলেও করোবোরেশন না থাকলে নির্ভর করা অনিরাপদ। সম্ভাব্য প্রশ্ন: রাজসাক্ষীকে ইংরেজিতে কি বলে? অ্যাপ্রুভ আ বাকিংস উইটনেস। রাজসাক্ষী ক্ষমার আবেদন কার কাছে করা হয়? ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতে। রাজসাক্ষী শর্ত ভঙ্গ করলে কি হয়? ক্ষমা বাতিল হয় এবং তাকে বিচার করা যায়। করোবোরেশন কাকে বলে? মূল সাক্ষ্যকে সমর্থনকারী অতিরিক্ত সাক্ষ্য। প্রশ্ন 44 কোনো মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন? উত্তর নির্দিষ্ট সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই, একজন বিশ্বাসযোগ্য সাক্ষীর সাক্ষ্যেও মামলা প্রমাণিত হতে পারে। আইন সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট ধারা 134। ব্যাখ্যা সাক্ষ্য আইনের ধারা 134 অনুযায়ী কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষী দিয়ে মামলা প্রমাণ করার বাধ্যবাধকতা নেই। সাক্ষীর গুণমানই মুখ্য সংখ্যা নয়, একজন বিশ্বাসযোগ্য সাক্ষীর সাক্ষ্য যথেষ্ট।
সম্ভাব্য প্রশ্ন, সাক্ষ্যের মান ও পরিমাণ বিষয়ক নীতি কোন ধারায়? সাক্ষ্য আইন ধারা 134। কোন বিষয়ে দুইজন সাক্ষী বাধ্যতামূলক মুসলিম বিবাহে উইটনেস হিসেবে? সাক্ষীকে মিথ্যা সাক্ষ্য দিলে কোন ধারায় শাস্তি? দণ্ডবিধি ধারা 193। মিথ্যা সাক্ষ্য। পরিস্থিতিগত সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কি গ্রহণযোগ্য? হ্যাঁ, যদি তা নিরবচ্ছিন্ন শৃঙ্খল তৈরি করে। প্রশ্ন 45 কে সরকারি কর্মকর্তা নন? উত্তর, একজন সাধারণ নাগরিক বা বেসরকারি কর্মচারী। সরকারি কর্মকর্তা পাবলিক সার্ভেন্ট নন। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 21। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 21 অনুযায়ী নির্দিষ্ট কিছু পদ যেমন বিচারক, সামরিক কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, নির্বাচন কমিশনার ইত্যাদি সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বা সাধারণ নাগরিক এই সংজ্ঞায় পড়েন না। সম্ভাব্য প্রশ্ন, পাবলিক সার্ভেন্ট এর সংজ্ঞা কোন ধারায়? দণ্ডবিধি ধারা 21। সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার শাস্তি কোন ধারায়? দুর্নীতি দমন আইন ও দণ্ডবিধি ধারা 161। দুর্নীতি দমন কমিশন দুদক কোন আইনে গঠিত? দুর্নীতি দমন কমিশন আইন 2004। সরকারি কর্মকর্তার পদবিহীন ব্যক্তি সরকারি কাজে বাধা দিলে কোন ধারায়? দণ্ডবিধি ধারা 186। প্রতিটি এমসিকিউ প্রশ্নের পেছনে একটি স্বপ্ন লুকিয়ে আছে, সেই স্বপ্নকে ধরার জন্য আজকেই তোমার সেরাটা দাও। তুমি পারবে, তুমি জিতবে। প্রশ্ন 46 কোন দণ্ডের ক্ষেত্রে সাজার সঙ্গে সশ্রম কারাদণ্ড প্রদান আবশ্যক? উত্তর, জরিমানা অনাদায় বিকল্প কারাদণ্ডের ক্ষেত্রে সশ্রম কারাদণ্ড বাধ্যতামূলক নয়, তবে দণ্ডবিধির ধারা 53 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 53 ও 55। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 53 ও 55 অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড মানে সশ্রম কারাবাস এবং এই দণ্ড 20 বছরের সশ্রম কারাদণ্ডের সমতুল্য। ডাকাতি ধারা 395, খুন ধারা 302 ইত্যাদি ক্ষেত্রে সশ্রম কারাদণ্ড বিধেয়। সম্ভাব্য প্রশ্ন, দণ্ডবিধিতে কত ধরনের শাস্তির উল্লেখ আছে? ধারা 53 মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বাজেয়াপ্ত ও জরিমানা। বিনাশ্রম কারাদণ্ড কোথায় ভোগ করতে হয়? সাধারণ কারাগারে। সশ্রম কারাদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ডের পার্থক্য কি? সশ্রমে কাজ করতে হয়, বিনাশ্রমে নয়। যাবজ্জীবন কারাদণ্ড কতদিন? 30 বছর বাংলাদেশ আইন সংস্কার অনুযায়ী। প্রশ্ন 47 নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন অনুযায়ী হেফাজতে মৃত্যু বলতে কি বোঝায়? উত্তর, পুলিশ, র্যাব বা যে কোনো আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তির মৃত্যু। আইন নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 ধারা 24। ব্যাখ্যা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 এর ধারা 24 অনুযায়ী হেফাজতে মৃত্যু বলতে গ্রেফতার, আটক বা রিমান্ডে থাকাকালীন অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যুকে বোঝায়। সম্ভাব্য প্রশ্ন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন কত সালে পাস হয়? 2013 সালে। হেফাজতে মৃত্যুর তদন্ত কে করেন? ম্যাজিস্ট্রেট তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত। এই আইনে নির্যাতনের সর্বোচ্চ শাস্তি কি? 5 বছর কারাদণ্ড ও জরিমানা। ধারা 15। হেফাজতে মৃত্যু হলে ময়নাতদন্ত বাধ্যতামূলক কি? হ্যাঁ, বাধ্যতামূলক। প্রশ্ন 48 আলামত সাক্ষ্য আইনের কোন ধারায় প্রাসঙ্গিক? উত্তর, ধারা 9। আইন সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট ধারা 9। ব্যাখ্যা সাক্ষ্য আইনের ধারা 9 অনুযায়ী কোনো ঘটনার প্রাসঙ্গিকতা নির্ধারণে আলামত ম্যাটেরিয়াল অবজেক্ট বা রিয়েল এভিডেন্স প্রাসঙ্গিক, যেমন হত্যার অস্ত্র, জব্দকৃত মাদক, চুরির মাল ইত্যাদি। সম্ভাব্য প্রশ্ন, আলামত কোথায় সংরক্ষণ করা হয়? মালখানায়। আলামত আদালতে উপস্থাপনের নিয়ম কি? সাক্ষ্য আইন ধারা 60 অনুযায়ী। মামলা শেষে আলামতের কি হয়? আদালতের নির্দেশে ধ্বংস বা ফেরত দেওয়া হয়। ডিএনএ সাক্ষ্য কোন ধারায় প্রাসঙ্গিক? সাক্ষ্য আইন ধারা 45। বিশেষজ্ঞ মতামত। প্রশ্ন 49 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে মেট্রোপলিটন এলাকায় সামরিক বাহিনীর সহায়তাকে গ্রহণ করতে পারেন? উত্তর, পুলিশ কমিশনার। আইন ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ 1976 ধারা 81 ও সিআরপিসি ধারা 130। ব্যাখ্যা ডিএমপি অধ্যাদেশ 1976 ও সিরপকের ধারা 130 অনুযায়ী মেট্রোপলিটন এলাকায় বেআইনি সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশ কমিশনার প্রয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইতে পারেন। সম্ভাব্য প্রশ্ন, বেআইনি সমাবেশে গুলি চালানোর নির্দেশ কে দিতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিআরপিসি ধারা 132। জেলা এলাকায় সামরিক সহায়তা কে নিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট। বেআইনি সমাবেশে অংশগ্রহণের শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 143। দাঙ্গার শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 147। প্রশ্ন 50 বাহককে দেওয়া সম্পত্তি সে নিজে আত্মসাৎ করলে পেনাল কোড অনুযায়ী তার অপরাধ কি? উত্তর, বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। দণ্ডবিধি ধারা 405। আইন দণ্ডবিধি পিনাল কোড ধারা 405। ব্যাখ্যা দণ্ডবিধির ধারা 405 অনুযায়ী কাউকে বিশ্বাসী সম্পত্তি সঞ্চালনের জন্য দেওয়া হলে এবং সে সেটি আত্মসাৎ করলে বা নিজের কাজে ব্যবহার করলে তা বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট অপরাধ হিসেবে গণ্য হয়। সম্ভাব্য প্রশ্ন, বিশ্বাসভঙ্গের শাস্তি কোন ধারায়? দণ্ডবিধি ধারা 406 3 বছর কারাদণ্ড।
সরকারি কর্মকর্তার বিশ্বাসভঙ্গের শাস্তি কোন ধারায় দণ্ডবিধি ধারা 409 যাবজ্জীবন পর্যন্ত। প্রতারণা কোন ধারায় দণ্ডবিধি ধারা 420। বিশ্বাসভঙ্গ ও চুরির মধ্যে পার্থক্য কি? বিশ্বাসভঙ্গে সম্পত্তি বৈধভাবে অর্পিত হয়, চুরিতে অবৈধভাবে নেওয়া হয়। টির প্রশ্ন শেষ। তুমি আজ প্রমাণ করেছ যে তুমি থামতে জানো না। এই ধৈর্য, এই পরিশ্রম, এই নিষ্ঠাই তোমাকে সেদিন সফল করবে, যেদিন তুমি পুলিশের পোশাকে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করবে। তোমার স্বপ্ন সত্যি হবেই। শুভকামনা।